শুরু করেছিলাম ইতাওয়ান ক্লাস নামের একটি অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল সেরোই যখন জানতে পারে শুধুমাত্র তার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য সোয়াকে চেঙ্গা কোম্পানিতে প্রতিনিয়ত অপমান করা হয়, তখন সে সোয়ার সঙ্গে দেখা করে তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আর কিছুদিনের মধ্যেই চেঙ্গা কোম্পানিকে ধ্বংস করে তোমাকে ওই জেলখানা থেকে মুক্ত করে দেব। আর এখান থেকেই শুরু হয় ড্রামার তৃতীয় পর্ব। দেখা যায় সোয়াকে বিদায় জানানোর পর সেরোই তার এক বন্ধুকে ফোন করে। আসলে ওই বন্ধুর সাথে সেরোই চেঙ্গা কোম্পানিতে করা কিছু ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছিল, যেখানে তার বন্ধু বলে চেঙ্গা কোম্পানিতে করা ইনভেস্টমেন্ট থেকে তোমার 1 বিলিয়ন লাভ হয়েছে। সেরোই সাথে সাথেই তাকে ওই টাকাটা পুনরায় চেঙ্গা কোম্পানিতেই ইনভেস্টমেন্ট করতে বলে। এদিকে চেঙ্গা কোম্পানির চেয়ারম্যান যখন জানতে পারে সেরোই তাদের কোম্পানিতে 1 বিলিয়ন ইনভেস্ট করেছে, তখন সে বেশ চিন্তায় পড়ে যায়। তাই সে কোনো রকম সময় নষ্ট না করে সোজা সেরোইর রেস্টুরেন্টে চলে আসে এবং তাকে ধমক দিয়ে বলে, তুমি কি মনে করেছো এই ছোট্ট একটা রেস্টুরেন্ট খুলে তুমি আমাকে হারাবে? এটার উত্তরে সেরোই তাকে বলে, সেটা তো সময় আসলেই বোঝা যাবে। এর পরের দিন সেরোই তার একটা জরুরি কাজে শহরের বাইরে যাচ্ছিল, তবে ঠিক তখনই ইসো সেখানে দৌড়ে এসে সেরোইর সঙ্গে যাওয়ার জন্য জেদ করতে থাকে। তাই সেরোই শেষমেশ তাকে নিয়ে যেতে রাজি হয়। বাসে করে যাওয়ার সময় ইসো সেরোইর সঙ্গে গল্প করে তার অতীতে কাটিয়ে আসা সেই কালো দিনগুলো সম্পর্কে জানতে পারে। এরপর কাজ শেষ করে বাড়ি ফেরার সময় অনেক রাত হয়ে যাওয়ায় তারা সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দেখা যায় ইসো সেরোইর কোলে মাথা রেখে ঘুমানোর সময় তার নজর পড়ে সেরোইর হাতে থাকা ক্ষত দাগগুলির ওপর। সে সেরোইকে জিজ্ঞাসা করে, এগুলো কি করে হয়েছে? সেরোই বলে, রেস্টুরেন্ট খোলার টাকা জমানোর জন্য আমাকে 7 বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে, আর সেখানেই ছোটখাটো আঘাতের কারণে এই ক্ষতগুলি সৃষ্টি হয়েছে। এইসব শোনার পর ইসো মন থেকে সেরোইর অতীতে কাটিয়ে আসা সেই কষ্ট যন্ত্রণা ভরা দিনগুলোকে অনুভব করে, যার কারণে সাথে সাথেই তার চোখে জল চলে আসে। তাই সে ওই মুহূর্তেই মনে মনে শপথ নেয়, আজ থেকে সেরোই স্বপ্ন পূরণের জন্য সেও তার সঙ্গে সমানভাবেই পরিশ্রম করবে। এর পরের দিন তারা পুনরায় রেস্টুরেন্টে ফিরে আসলে বিল্ডিং এর মালিক তাদের সঙ্গে দেখা করতে আসে। তিনি সেরোইকে বলেন, আমি এই বিল্ডিংটা বিক্রি করে দিয়েছি, তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব রেস্টুরেন্টটা বন্ধ করে বিল্ডিংটা খালি করে দাও। সেরোই ওই ব্যক্তির এমন কথা শুনে সম্পূর্ণ অবাক হয়ে যায় এবং ওই ব্যক্তির কাছ থেকে বিল্ডিং এর নতুন মালিকের নাম্বার নিয়ে তাকে ফোন করে। ফোন করার সাথে সাথেই বিল্ডিং এর নতুন মালিকের গলার আওয়াজ শুনে সেরোই বুঝতে পারে এটা হলো চেঙ্গা কোম্পানির চেয়ারম্যান, আর সে তাদেরকে সমস্যায় ফেলার জন্য ইচ্ছে করেই এটা করেছে। তাই পরের দিন সেরোই বাধ্য হয়ে ওই চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসে। চেয়ারম্যান তাকে বলে, আমি তোমাকে একটাই শর্তে বিল্ডিংটা ফেরত দিতে পারি, সেটা হলো তোমাকে এখনই আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। তবে সেরোই তার এই প্রস্তাবে রাজি হয় না। সে বলে, আমার আত্মসম্মান আমার কাছে যথেষ্ট মূল্যবান, তাই যাই হোক না কেন আমি কখনোই মাথা নত করব না। এটা শুনে ওই চেয়ারম্যান আরো রেগে যায় এবং বলে, তুমি যদি ভেবে থাকো তুমি এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও রেস্টুরেন্ট খুললে সেটা তুমি শান্তিতে চালাতে পারবে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ তুমি যেই বিল্ডিংটাই ভাড়া নিয়ে রেস্টুরেন্ট শুরু করবে আমি সেটাই কিনে নেব। তবে দেখা যায় এটা শোনার পরেও সেরোই তাকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে বাড়ি ফিরে তার ওই বন্ধুকে ফোন করে বলে, চেঙ্গা কোম্পানিতে করা সমস্ত ইনভেস্টমেন্টের টাকা তুলে নাও। এরপর সে ওই টাকা দিয়ে নিজস্ব একটা জায়গা কিনে সেখানে রেস্টুরেন্ট খোলার সিদ্ধান্ত নেয়, যাতে চেয়ারম্যান চাইলেও কোনো রকম সমস্যা করতে না পারে। এদিকে সেরোইর নিজস্ব জায়গা কিনে রেস্টুরেন্ট খোলার খবর পেয়ে চেয়ারম্যান বেশ চিন্তায় পড়ে যায়। আসলে সেরোই যে এমন একটা সিদ্ধান্ত নিতে পারে সেটা সে কখনো কল্পনাও করেনি। অন্যদিকে সেরোই যখন তার নতুন রেস্টুরেন্টটি সাজাচ্ছিল তখন এক বৃদ্ধা মহিলা তার কাছে এসে বলে, তুমি এই জায়গাটা কেন কিনেছো? এখানে থেকে বিজনেস গ্রো করা অসম্ভব। তোমার আগেও এখানে অনেকেই বিজনেস করার চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ সর্বশান্ত হয়ে তারা বিজনেস বন্ধ করে দিয়েছে। তবে সেরোই ওই মহিলার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। সে এবং ইসো তাদের অসামান্য মার্কেটিং স্কিলের মাধ্যমে রেস্টুরেন্টটিকে আবারও রমরমিয়ে চালাতে শুরু করে, যা দেখে ওই মহিলা সম্পূর্ণ অবাক হয়ে যায়। এরপর রাতের বেলায় সেরোই সোয়ার সাথে ডেটে যায়, আর সেখানে সে আবারও সোয়াকে প্রপোজ করে, যার উত্তরে সোয়া তাকে বলে, তুমি তো ভালোভাবেই জানো আমি গরিব ছেলেদের একদমই পছন্দ করি না। তখন সেরোই তাকে বলে, তুমি মনে হয় ভুলে গেছো বর্তমানে আমি একটা রেস্টুরেন্টের ওনার। সোয়া তার কথা শুনে হালকা একটু হেসে ফেলে। পরের দিন কাজে এসে ইসো যখন জানতে পারে আগের দিন সেরোই সোয়ার সঙ্গে ডেটে গিয়েছিল, তখন সে অনেক রেগে যায় এবং সেরোইকে জিজ্ঞাসা করে, তুমি আগের দিন সোয়ার সঙ্গে ডেটে গিয়েছিলে কেন? সেরোই তার এমন প্রশ্ন শুনে অবাক হয়ে যায়। সে বলে, সোয়া আমার ভালো বন্ধু, তাই তার সঙ্গে দেখা করলে আবার সমস্যা কোথায়? তার এমন কথা শুনে ইসো আরো রেগে যায় এবং বলে, এরপর যদি কখনো তার সঙ্গে ডেটে যাও তাহলে আমি কাজটা ছেড়ে দেব। সেরোই তার কথাবার্তা কিছুই বুঝতে পারছিল না। সে মনে মনে ভাবতে থাকে ইসো এমনটা কেন করছে। অন্যদিকে চেঙ্গা কোম্পানির চেয়ারম্যান বুঝতে পারে যতদিন ইসো সেরোইর সঙ্গে রয়েছে ততদিন সে তার কোম্পানির কোনো রকম ক্ষতি করতে পারবে না। তাই সে ইসোকে চেঙ্গা কোম্পানিতে জয়নিং এর অফার দিতে গাংওয়ানকে পাঠায়। গাংওয়ান ইসোকে তাদের কোম্পানিতে নিয়ে আসার জন্য বিপুল পরিমাণ টাকা অফার করে। তবে ইসো তার সমস্ত কথা ইগনোর করে বলে, তুমিই কি সেই ব্যক্তি
যে সেরোইর বাবাকে হত্যা করেছিলে? কথাটা শুনে গাংওয়ান কিছুটা ঘাবড়ে যায়। তখনই ইসো তাকে বলে, আমি তোমার মতো মানুষকে অনেক পছন্দ করি, কারণ তোমরা টাকার মাধ্যমে কত সহজেই সবকিছু বদলে দিতে পারো, এমনকি তোমাদের টাকার কাছে আইনকেও মাথা নত করতে হয়। তার এইসব কথা শুনে গাংওয়ান মনে করে ইসো হয়তো তাদের আধিপত্য দেখে ইমপ্রেস হয়েছে, তাই সে তাকে আরো ইমপ্রেস করার জন্য সেরোইর বাবাকে হত্যার ঘটনাটা স্বীকার করে নেয়। দেখা যায় ইসো গাংওয়ানের বলা সমস্ত কথাগুলি গোপনে তার ফোনের মধ্যে রেকর্ড করে নেয় এবং পরের দিন ওই ভয়েস রেকর্ডিংটা সে অনলাইনে ভাইরাল করে দেয়, যার ফলে চেঙ্গা কোম্পানির মার্কেটিংয়ে বিশাল পরিমাণ ধস নামে। চেয়ারম্যান এইসব দেখার পর রাগ সামলাতে না পেরে তার ছেলে গাংওয়ানকে সজোরে একটা চড় মারে। এদিকে সমস্ত ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ায় পুলিশ বাধ্য হয়ে গাংওয়ানকে গ্রেপ্তার করে। এই সময় চেয়ারম্যানের কাছে দুটি অপশন ছিল, নিজের ছেলেকে বাঁচিয়ে চেঙ্গা কোম্পানিকে ধ্বংস হতে দেওয়া, নয়তো চেঙ্গা কোম্পানিকে রক্ষা করে নিজের ছেলেকে জেল হেফাজতে পাঠানো। সেরোই সহ কোম্পানির বাকি সমস্ত শেয়ার হোল্ডাররা মনে করেছিল চেয়ারম্যান কোম্পানি এবং ছেলের মধ্যে ছেলেকেই বেছে নেবে। তবে কিছুক্ষণের মধ্যেই তাদের সবার ধারণা ভুল প্রমাণিত হয়, কারণ চেয়ারম্যান চেঙ্গা কোম্পানিকে রক্ষা করার জন্য নিজেই তার ছেলেকে জেলে পাঠিয়ে দেয়। এর ঠিক কিছুদিন পর অনেক বড় মাপের এক ইনভেস্টর স্বেচ্ছায় সেরোইদের রেস্টুরেন্টে ইনভেস্টমেন্টের অফার দেয়। সেরোইও খুশি মনে অফারটা একসেপ্ট করে নেয়। দেখা যায় এত বড় মাপের এক ইনভেস্টরের এমন ছোট একটা রেস্টুরেন্টে ইনভেস্ট করার খবর পেয়ে অনেক ছোট ছোট ইনভেস্টররাও তাদের রেস্টুরেন্টে ইনভেস্ট করে, যার ফলে সেরোইর কাছে বিপুল পরিমাণ অর্থ চলে আসে। তাই সেরোই ইসো এবং তার বাকি কলিগদের সঙ্গে কথা বলে ঠিক করে তারা তাদের রেস্টুরেন্টের আরও একাধিক ব্রাঞ্চ ওপেন করবে, তবে এই ব্রাঞ্চগুলি তারা একটা একটা করে ওপেন করবে। এটা শুনে ইসো সেরোইকে বলে, তাহলে তুমি এ জন্মে কখনোই চেঙ্গা কোম্পানিকে হারাতে পারবে না, আমাদের উচিত সমস্ত ব্রাঞ্চগুলিকে একসঙ্গেই ওপেন করা। সেরোই বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে তার মতামতে সম্মতি জানায় এবং পরের দিন থেকেই নতুন ব্রাঞ্চ ওপেনিং এর কাজে লেগে পড়ে। দেখা যায় কিছুদিনের মধ্যেই তারা কঠোর পরিশ্রম করে ব্রাঞ্চগুলি ওপেনিং এর জন্য রেডি করে ফেলে। আর এই খুঁজিতেই সেরোই সোয়া এবং ইসো সহ তার সমস্ত কলিগদের নিয়ে একটা পার্টির আয়োজন করে, যেখানে তারা সবাই একসঙ্গে অনেক এনজয় করে। এরপর পার্টি শেষ হলে তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সিদ্ধান্ত নেয়। সেখানে প্রথম ক্যান্ডিডেট হিসাবে সেরোইকে বেছে নেওয়া হয়। তাই তারা সবাই মিলে সেরোইকে জিজ্ঞাসা করে, তুমি কাকে পছন্দ করো, ইসোকে না সোয়াকে? সেরোই স্পষ্ট ভাষায় সবাইকে বলে সে অনেক আগে থেকেই সোয়াকে পছন্দ করে, আর ইসোকে সে শুধুমাত্র নিজের ভালো বন্ধু মনে করে। দেখা যায় কথাটা শোনা মাত্রই ইসো কান্নায় ভেঙে পড়ে এবং চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। তাকে এইভাবে চলে যেতে দেখে সেরোইর অনেক খারাপ লাগে, তাই সে তাকে শান্ত করার জন্য তার পেছনে যায়। সেরোই তাকে বুঝিয়ে বলে, তোমাকে আমি সবসময় নিজের ভালো বন্ধু ভেবেছি, তাই দয়া করে আমাদের বন্ধুত্বটা ভেঙে দিও না। এটা শুনে ইসো তাকে বলে, তোমার কি মনে হয় আমি এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও তোমার রেস্টুরেন্টেই কেন কাজ করি? আমি কি চাইলে অন্য কোনো বড় কোম্পানিতে কাজ করতে পারতাম না? আসলে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি, সবসময় তোমার সঙ্গে থাকতে চেয়েছি। তার এইসব কথা শুনে সেরোই তাকে বলে, দয়া করে আমাকে ভুলে যাও। সেরোইর মুখ থেকে এটা শোনার পর ইসো আর কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারে না, সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ব্রাঞ্চ ওপেন করার ঠিক আগের মুহূর্তে সেরোই খবর পায় যে ইনভেস্টর তাদের কোম্পানিতে ইনভেস্ট করেছিল সে বর্তমানে কোনো কারণ ছাড়াই তার সমস্ত ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে। ফলে বাকি যে সমস্ত ছোটখাটো ইনভেস্টররা তাদের রেস্টুরেন্টে ইনভেস্ট করেছিল তারা সেরোই রেস্টুরেন্টে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেরোই তাদের অনুরোধ করে বলে, দয়া করে আমাকে কিছুদিন টাইম দিন, আমি কথা দিচ্ছি আপনাদের একটা টাকাও লস যাবে না। এদিকে ইসো এই খবরটা জানতে পেরে সোজা সেরোইর কাছে চলে আসে। সে সেরোইকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্যই এটা হয়েছে। আমি যদি সেই দিন তোমার কথা মতো একটা একটা করে ব্রাঞ্চ ওপেন করতাম তাহলে আজ তোমাকে এই দিনটা দেখতে হতো না। তবে সেরোই তাকে বলে, তুমি শুধু প্ল্যান দিয়েছিলে আর প্ল্যানটা আমি অ্যাপ্রুভ করেছিলাম, তাই এই বিষয়ে তোমার কোনো দোষ নেই। এরপর তারা দুজন ভালোভাবে খোঁজ নিয়ে জানতে পারে আসলে ওই ইনভেস্টর চেঙ্গা কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে হাত মিলিয়ে ইচ্ছে করেই এটা করেছে। এত বিশাল পরিমাণ লস হওয়ার কারণে সেরোই ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। তার কাছে রেস্টুরেন্টটি বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে ঠিক এই সময়ে সেখানে এসে উপস্থিত হয় সেই দিনের সেই বৃদ্ধা মহিলাটি। সে সেরোইকে বলে, শুনলাম তোমার নাকি ইনভেস্টর লাগবে। সেরোই বলে, হ্যাঁ লাগবে, তবে বর্তমানে আমাদের যা অবস্থা কেউ কখনোই আমাদের রেস্টুরেন্টে ইনভেস্ট করতে চাইবে না। এটা শুনে ওই বৃদ্ধা বলে, আমি একজন ইনভেস্টর, কোরিয়ার অনেক বড় বড় কোম্পানিতেও আমার ইনভেস্টমেন্ট রয়েছে, তাই তুমি চাইলে আমি তোমার কোম্পানিতেও ইনভেস্টমেন্ট করতে পারি। তবে সেরোই মনে করে ওই বৃদ্ধা হয়তো তার সঙ্গে মজা করছে, তাই সে তাকে ইনভেস্টমেন্টের ব্যাপারে মানা করে দেয়। দেখা যায় বৃদ্ধাটি তাকে আর কোনো কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। তবে পরক্ষণেই সেরোই বুঝতে পারে ওই বৃদ্ধা তাকে সত্যি বলছিল, তাই সে
ইসোকে ওই বৃদ্ধার সঙ্গে কথা বলতে পাঠায়। বৃদ্ধাটি প্রথমে সেরোইকে অনেক বকাবকি করে, কারণ প্রথমে সে যখন নিজে তাকে সাহায্য করতে এসেছিল তখন সেরোই তাকে ফিরিয়ে দিয়েছিল। এরপর বৃদ্ধাটি সেরোইকে বলে, আমি তোমার রেস্টুরেন্টে ইনভেস্ট করতে রাজি আছি, তবে এর বিনিময়ে আমার কিছু শর্ত রয়েছে। তোমাদের রেস্টুরেন্টকে কোরিয়ার বেস্ট শেফ কম্পিটিশনে প্রথম হতে হবে। সেরোই হাসি মুখে তার এই শর্তটা মেনে নেয়। দেখা যায় এর কিছুদিন পরেই কোরিয়ার সেই বেস্ট শেফ কম্পিটিশনের ইভেন্টটি আয়োজন করা হয়। সেরোইদের রেস্টুরেন্ট সহ আরো একাধিক রেস্টুরেন্ট এই কম্পিটিশনে অংশগ্রহণ করে। আর এই রেস্টুরেন্টগুলির মধ্যে চেঙ্গা কোম্পানিরও একটি রেস্টুরেন্ট ছিল। কম্পিটিশনটিকে 3টি ভাগে ভাগ করা হয়, যেখানে প্রথম দিনের কম্পিটিশনে চেঙ্গা কোম্পানি জয়ী হয় আর দ্বিতীয় দিনের কম্পিটিশনে সেরোইরা জয়ী হয়। তবে আসল সমস্যা শুরু হয় তৃতীয় দিন। চেঙ্গা কোম্পানি এই কম্পিটিশনে জেতার জন্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় সেরোইদের রেস্টুরেন্টের হয়ে যে শেফ কম্পিটিশনে অংশগ্রহণ করেছে সে একজন ট্রান্সজেন্ডার। খবরটা তীরের বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে আর একটা পর্যায়ে এটা ওই শেফেরও কানে এসে পৌঁছায়। সে লজ্জায় কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। সেরোই তাকে শান্ত করার জন্য তার পেছনে আসে। সে তাকে বুঝিয়ে বলে ট্রান্সজেন্ডাররা কি মানুষ নয়, এই সমাজে তাদেরও সমান অধিকার রয়েছে। তাই আজ তোমাকে নিয়ে সবার মনে যে প্রশ্নটা উঠেছে তার উত্তর তোমাকেই দিতে হবে। সবাইকে বুঝিয়ে দিতে হবে ট্রান্সজেন্ডার হওয়া কোনো পাপ নয়। দেখা যায় সেরোইর এইসব কথা শুনে ওই শেফ আবারও তার আত্মবিশ্বাস ফিরে পায়। সে মাথা উঁচু করে ওই কম্পিটিশনে প্রবেশ করে এবং বলে, আমার নাম হলো হিওনি, আমি একজন ট্রান্সজেন্ডার। এটা বলার সাথে সাথেই সেখানে উপস্থিত সমস্ত দর্শকরা তার এমন কনফিডেন্স দেখে অবাক হয়ে যায়। তারা সবাই করতালি দিয়ে তাকে সম্মান জানায় এবং এর কিছুক্ষণ পরেই তৃতীয় দিনের কম্পিটিশন শুরু হয়ে যায়। আর চেঙ্গা কোম্পানি এবং সেরোইদের রেস্টুরেন্টের মধ্যে যে জিতবে সেই হবে এই কম্পিটিশনের উইনার। দেখতে দেখতেই ফাইনাল উইনারের নাম ঘোষণা করার সময় চলে আসে। সেরোই এবং চেঙ্গা কোম্পানিতে কর্মরত সোয়া সহ সমস্ত দর্শকরা অধীর আগ্রহে জাজের দিকে তাকিয়ে থাকে। জাজ দুজনের খাওয়ার টেস্ট বিচার করে ঘোষণা করে এই কম্পিটিশনের বিজেতা হলো হিওনি। এটা শোনা মাত্রই হিওনি দৌড়ে এসে সেরোইকে জড়িয়ে ধরে এবং সেরোইও তাকে জড়িয়ে ধরে আনন্দ উদযাপন করে। সাথে সাথেই তাদের এই বিজেতা হওয়ার নিউজটা পুরো কোরিয়াতে ছড়িয়ে পড়ে। আর একই সাথেই ওই বৃদ্ধাও এটা জানতে পেরে অনেক খুশি হয় এবং সেরোই রেস্টুরেন্টে বিশাল পরিমাণ অর্থ ইনভেস্ট করে। এরপর দেখতে দেখতেই 4 বছর পেরিয়ে যায়। বর্তমানে কোরিয়ার মধ্যে সেরোই তার একাধিক রেস্টুরেন্ট ওপেন করেছে আর এতগুলো রেস্টুরেন্ট ম্যানেজ করার জন্য সে একটা কোম্পানিও গঠন করে যার নাম হলো ডানবাম। ডানবাম বর্তমানে কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম কোম্পানি আর প্রথম স্থানে রয়েছে সেই চেঙ্গা কোম্পানি। দেখা যায় বিগত 4 বছরে চেঙ্গা কোম্পানির চেয়ারম্যানের অনেক বয়স হয়ে গেছে। একই সাথেই বর্তমানে তিনি ক্যান্সার রোগেও আক্রান্ত। এদিকে সেরোই যখন তার এই রোগের সম্পর্কে জানতে পারে তখন সে তাকে ফোন করে বলে, দয়া করে এত তাড়াতাড়ি মারা যাবেন না, কারণ আমি চাই আপনি নিজের চোখে চেঙ্গা কোম্পানির ধ্বংস দেখে যান। এইভাবেই সবকিছু যখন খুব স্বাভাবিক চলছিল ঠিক তখনই গাংওয়ান জেল থেকে ছাড়া পেয়ে বাইরে বেরিয়ে আসে। তার চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলছিল। সে যে কোনো প্রকারে সেরোই এবং ঈশ্বর থেকে বদলা নিতে চায়। অন্যদিকে সন্ধেবেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় সেরোই এবং সোয়ার দেখা হয়। সোয়া সেরোইকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? তবে সেরোই তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। তখন সোয়া তাকে বলে, তুমি চাইলে আমরা এখন থেকেই একে অপরের সঙ্গী হতে পারি। এইভাবেই তারা যখন একসঙ্গে কথা বলছিল ঠিক তখনই সেখানে ইসো চলে আসে। সে সেরোই এবং সোয়াকে একসঙ্গে দেখে মন খারাপ করে চলে যায়। সেরোই তাকে চলে যেতে দেখে আটকানোর জন্য উঠে দাঁড়ায়। তখনই সোয়া তার হাতটা ধরে নেয়। এটা দেখে সে সোয়াকে বলে, জীবন অনিশ্চিত, জীবনে কখন কি হয় সেটা কেউই বলতে পারে না। তার এমন কথা শুনে সোয়া বুঝে যায় সে সেরোইকে চিরতরে হারিয়ে ফেলেছে। তাই সে হাসি মুখে তার হাতটা ছেড়ে দেয়। সেরোই দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে ইসোকে খুঁজতে শুরু করে। তবে ততক্ষণে ইসো রাগ করে নিজের বাড়ি চলে গিয়েছিল। পরের দিন সকালে চেঙ্গা কোম্পানির ভবিষ্যৎ নিয়ে শেয়ার হোল্ডারদের একটা মিটিং এর আয়োজন করা হয় আর এই মিটিং এ সেরোই এবং ইসোকেও ইনভাইট করা হয়। তবে মিটিং এ যাওয়ার পথে ইসো হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। সেরোই দ্রুত তাকে কোনো রকমে হসপিটালে নিয়ে আসে। তারপর তার কিছু কলিগকে ইসোর কাছে রেখে সে একাই শেয়ার হোল্ডারদের মিটিং এ চলে আসে। মিটিং শেষ করে সে যখন পুনরায় হসপিটালে যায় তখন সে জানতে পারে ইসোকে কেউ একজন কিডন্যাপ করে নিয়েছে। সেরোই এটা বুঝতে পারার সাথে সাথেই পাগল হয়ে ওঠে। আর ঠিক এই সময় তার ফোনে একটা মেসেজ আসে যেটাতে তাকে একটা জায়গাতে একা আসতে বলা হয়। দেখা যায় সেরোই সাথে সাথেই গাড়ি নিয়ে ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তাকে এইভাবে তাড়াহুড়ো করে যেতে দেখে গানসো বুঝতে পারে নিশ্চয়ই কোনো বড় সমস্যা হয়েছে। তাই সেও গাড়ি নিয়ে সেরোইর পিছু করতে শুরু করে। এদিকে সেরোই বেশ কিছু দূর যাওয়ার পর একটা ফাঁকা জায়গাতে গিয়ে থামে। সেখানে গাংওয়ান তার লোকজনদের নিয়ে তাকে মারার জন্য দাঁড়িয়েছিল। আর ঠিক এই সময় সেখানে গাংওয়ানের ভাই গানসো এসেও উপস্থিত হয়। গাংওয়ান তাকে দেখে বলে, আজ আমার
জীবনের দুজন সবথেকে বড় শত্রু আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা বলেই সে তার লোকজনদের ইশারা করে গানসোকে মেরে ফেলতে বলে। দেখা যায় সাথে সাথেই একটা গাড়ি এসে গানসোকে ধাক্কা মারতে গেলে সেরোই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজে ওই গাড়ির ধাক্কায় আহত হয়ে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যেই তার চোখ মুখ রক্তে ভরে যায়। সেরোইর এমন অবস্থা দেখে গাংওয়ান মনে করে সে হয়তো মারা গেছে, তাই সে তার ভাই গানসোকে কিডন্যাপ করে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ এসে সেরোইকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। আর এদিকে গাংওয়ান তার ভাই গানসো এবং ইসোকে হাত পা বাঁধা অবস্থায় একটা রুমে বন্দি করে রাখে। তবে গাংওয়ান রুম থেকে বেরোনোর সাথে সাথে ইসো কোনো রকমে তার হাতের দড়িটা খুলে ফেলে। তারপর সে গানসোকেও সেখান থেকে মুক্ত করে দেয়। অন্যদিকে বেশ কিছুক্ষণ চিকিৎসার পর সেরোইর জ্ঞান ফিরে আসে। তবে জ্ঞান ফেরার সাথে সাথেই সে পুনরায় উঠে দাঁড়ায় এবং গাংওয়ান কোথায় আছে তা জানার জন্য চেয়ারম্যানের বাড়িতে চলে আসে। কিন্তু এই চেয়ারম্যান তার এমন অসহায় অবস্থার সুযোগ নিয়ে বলে, তুমি যদি আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও তাহলেই আমি তোমাকে তার ঠিকানা দেব। দেখা যায় সেরোই এক মুহূর্ত দেরি না করে হাঁটু গেড়ে তার কাছে ক্ষমা চায়, যা দেখে চেয়ারম্যান বেশ অবাক হয়ে যায়, কারণ এতদিন সে হাজার চেষ্টা করেও কখনোই তার মাথা নত করাতে পারেনি। তবে শর্তমতো পরক্ষণেই সে সেরোইকে গাংওয়ানের ঠিকানা বলে দেয়। ঠিকানা পাওয়া মাত্রই সেরোই তার এক কলিগকে নিয়ে ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ইসো এবং গানসো কোনো রকমে সেখান থেকে বেরিয়ে পালাতে শুরু করে। তবে দুর্ভাগ্যবশত গাংওয়ান এবং তার লোকজনেরা তাদেরকে দেখে ফেলে। গানসো ইসোকে বাঁচানোর জন্য স্বেচ্ছায় তাদের হাতে ধরা দিয়ে ইসোকে পালানোর সুযোগ করে দেয়। তবে অবাক করার বিষয় হলো গাংওয়ান এবং তার লোকজনেরা গানসোকে ছেড়ে দিয়ে ইসোকে ধাওয়া করতে শুরু করে। দেখা যায় ইসো রাস্তায় দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে সেরোইর গাড়ির সামনে চলে আসে। সেরোই সাথে সাথেই গাড়ি থেকে নেমে তাকে উদ্ধার করে। তবে গাংওয়ান তাকে আটকাতে আসলে আবারও তাদের মধ্যে ফাইট শুরু হয়। এই ফাইটে কেউ কারো থেকে বিন্দুমাত্র কম ছিল না। দুজনেই দুজনকে গুরুতরভাবে আঘাত করতে থাকে। তবে ফাইটের একদম শেষ পর্যায়ে গাংওয়ান সেরোইর একটা ঘুষি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর এর সাথে সাথেই সেখানে পুলিশ এসে গাংওয়ানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে সোয়া যখন জানতে পারে সেরোইর অ্যাক্সিডেন্টের পেছনে গাংওয়ানের হাত রয়েছে, তখন সে রেগে গিয়ে চেয়ারম্যানকে অনেক কথা শোনায়। সে বলে, আমি আপনার কোম্পানির উন্নতির জন্য সবকিছু করেছি, তবে আপনি যদি ভেবে থাকেন আমি বেঁচে থাকতে সেরোইর কোনো ক্ষতি করতে পারবেন তাহলে সেটা আপনার সবথেকে বড় ভুল ধারণা। এটা বলেই সে চেঙ্গা কোম্পানির এতদিন ধরে করে আসা সমস্ত ইল্লিগেল কাজকর্মগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, যার কারণে খুব অল্প সময়ের মধ্যেই চেঙ্গা কোম্পানি দেউলিয়া হয়ে যায়। ফলে চেয়ারম্যানের কাছে কোম্পানিটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। দেখা যায় তার বিক্রি করা ওই কোম্পানিটা যে কিনেছে সে হলো পার্ক সেরোই, অর্থাৎ শেষমেশ সে চেঙ্গা কোম্পানিকে ধ্বংস করে তার বাবার মৃত্যুর বদলা নিতে পেরেছে। এদিকে চেঙ্গা কোম্পানির চেয়ারম্যান যখন জানতে পারে তার কোম্পানিটা সেরোই কিনেছে, তখন সে তার কাছে হাঁটু গেড়ে মাথা নত করে অনুরোধ করে সে যতদিন বেঁচে আছে তারা যেন কোম্পানির নামটা চেঞ্জ না করে। তবে সেরোই তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর সন্ধেবেলায় সেরোই হঠাৎ করেই ইসোর কাছে গিয়ে বলে, উইল ইউ ম্যারি মি? এটা শুনে ইসো প্রথমে কিছুটা চমকে যায়, তবে পরক্ষণেই সে তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ সে তো প্রথম থেকেই সেরোইকে নিজের করেই পেতে চেয়েছিল। অন্যদিকে সোয়াও এটা বুঝতে পারে সেরোই ইসোর সঙ্গেই বেশি ভালো থাকবে, তাই সে খুশি মনে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে শহর ছেড়ে অন্যত্র চলে যায়। আর এর সাথেই সম্পূর্ণ ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।